এবছরের গণেশ পুজোটা আমাদের বেশ ভালো কেটেছে। আমরা ব্যাঙ্গালোরের প্রথমবার গণেশ ঠাকুর দেখতে বেরোলাম। আমাদের যাওয়াটাও হঠাৎ করেই প্ল্যান হয়েছিল। আগের দিন রাতে ঠিক হলো যে আমরা আর চৈতিরা একসাথে বেরোবো। চৈতি মানে আমার হাজব্যান্ডের সম্পর্কে ভাগ্নি হয়, ওরাও ব্যাঙ্গালোরে থাকে। তো চৈতি আর চৈতির হাজব্যান্ডও আমাদের সাথে বেরিয়েছিল। ফার্স্টে তো আমরা চৈতিদের বাড়িতে গিয়ে রেডি হই আমি, দেন ওখান থেকে আমরা সমস্ত ঠাকুর একসাথে দেখবো বলেই বেরোই। ব্যাঙ্গালোরে যেহেতু খুব কাছাকাছি খুব বেশি পুজো হয় না, একটু দূরে দূরেই হয়। প্রথমত ওদের বাড়ির পাশে যে গণেশ ঠাকুরটা পুজো হয়েছিল সেটাই দেখলাম, তারপর আরেকটু হেঁটে গিয়ে সামনের একটা পুজো দেখতে গেলাম। আর যেহেতু আমরা দুপুরবেলার দিকে বেরিয়েছিলাম, দুপুরবেলা বলতে 3:30 4টে নাগাদ, বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল। আর আমি যেহেতু শাড়ি পরেছিলাম, তো শাড়ি পরে আমার একটু হাঁটতে প্রবলেমই হয়, তবুও বেশ ভালো লাগছিল যেহেতু অনুষ্ঠান। আর আমি বাড়ি থেকে 2-3টে শাড়িও নিয়ে এসেছি, তো সেগুলো তো পরতেই হবে, তাই নয় কি? তার জন্য শাড়ি পরে বেরিয়ে আরও বেশি যেন গরম লাগছিল। তো পাশের এই প্যান্ডেলটা ছিল বিএমএল লেআউটে, এটা বেশ সুন্দর করেছিল, এত নিখুঁত কাজ করেছিল। প্রথমবার যখন আমি প্যান্ডেলটা দেখি, ফার্স্টেতে ভেবেছিলাম বোধহয় এটা একটা মন্দির, তারপরে দেখলাম না না, আসলে এটা একটা প্যান্ডেল। কিন্তু দারুণ ছিল, আর ঠাকুরটাও ছিল অসম্ভব সুন্দর। যাই হোক, প্রথম প্যান্ডেলটা তো খুবই ভালো লাগলো। তারপর আমরা বেরিয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটা একটু দূরে ছিল। তার জন্য আমাদেরকে ফার্স্টে বাসে করে মেট্রো স্টেশন অবধি যেতে হয়, তারপর মেট্রো করে আমরা চলে যাই জয়ানগর। দেন জয়ানগর মেট্রো থেকে নেমে আমরা একটা অটো ধরি, আর অটো ধরে পৌঁছে যাই একটা মন্দিরে যেখানে খুব বড় করে গণেশ পুজো হয়েছিল। এটা ছিল তাদের 62তম পুজো। আর এখানে গিয়েই দেখলাম, আমরা যেদিন গেছি তার পরের দিন থেকে অনেক সিঙ্গারদের গানের প্রোগ্রামও ছিল, মানে বেশ বড়সড় করে পুজো হয়। চলো তোমরা ভেতরে, তোমাদেরকেও দেখাচ্ছি এখানে কত কিছু হয়েছিল। মন্দিরের পাশেই একটা খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছিল, আর এর ভেতরেই ছিল ঠাকুর। মন্দিরের ভেতরের কাজটা ছিল হাতির থিমের ওপরে, কত সুন্দরভাবে হাতের মুখ করা দেখো। ভেতরে তো একটা মঞ্চ করা ছিল যেখানে অর্কেস্ট্রারা গানও গাইছিল, বেশ সুন্দর একটা পরিবেশ ছিল চারিপাশে। আর এখানে দেখো অনেকে এই যে সেম সেম কালারের শাড়ি জামা, দেখলে না সবুজ রঙের জামা পরে রয়েছে, এর একটা কারণ ছিল। পরে সেই কারণটা আমরা বুঝতে পারলাম ভেতরে গিয়ে। এই যে সামনেই দেখো এক দল মেয়েরা একই রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে, আসলে এরা কোরাস সং গাইবে। আরও সামনে চলো, তাহলে আরও একটা অন্য জিনিস দেখাচ্ছি তোমাদের, যেটা দেখে আমার সব থেকে বেশি ভালো লেগেছিল সেটা। এই যে এখানে এত এত মেয়েরা সব সেম সেম কালারের জামা পরে আছে। এরপরে এমন একটা জিনিস হবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তার আগে চলো ঠাকুরটা দেখে আসা যাক। এবার শুরু হচ্ছে আসল প্রোগ্রাম। দেখো কত সুন্দর করে ওরা প্রত্যেকটা বাদ্যযন্ত্র বাজাচ্ছে, আর সবাই কিন্তু এখানে মহিলারাই ছিল, যেটা দেখে আরও বেশি ভালো লাগছিল। তোমরাও এনজয় করো।
ঠাকুরের আরতি সম্পন্ন হওয়ার পর যখন বেরোলাম তখন দেখলাম এখানে অনুষ্ঠান শুরু হয়েছে। তারপরে বাইরে বেরিয়ে দেখলাম তো আরেক চমক, এখানে খুব সুন্দর ডান্স পারফরমেন্স হচ্ছিল। ডান্স পারফরমেন্সের খুব একটা ভিডিও আমি দিতে পারলাম না, কারণ মিউজিকে আমি জানিও না যে কপিরাইট খাবে কিনা, কিন্তু এই পারফরমেন্সটা যে এত দুর্দান্ত ওরা করেছিল আর এত এনার্জেটিক ছিল যে ওখানে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ খুব ভালোভাবে এনজয় করেছে। মন্দির থেকে বেরিয়ে রাস্তায় এরকম আলো জ্বলতে দেখে ঠিক আমাদের দুর্গাপূজার কথা মনে পড়ে গেল। আর তো কিছুদিন পর তারপর রাস্তায় রাস্তায় আলো জ্বলবে, কিন্তু এবছরের পুজোটা ঠিক প্রতি বছরের পুজোর মতো নয়, কারণ এবছর যে আমরা বিচার চাই, সবার পুজোর মধ্যেও একই আওয়াজ, উৎসবের সুরেও হবে একটাই রব, জাস্টিস ফর আরজিকর। ঈশ্বরের কাছে সবসময় এটাই এখন প্রার্থনা করি যাতে অভয়া সুবিচার পাই। তোমরাও সকলেই প্রার্থনা করো, আর যারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদেরকে আমি কুর্নিশ জানাই। তো দেখতে দেখতে আমরা আরেকটা মন্দিরে চলে এলাম, আর তোমরা দেখলে এখানে কত বড় লাইন ছিল। প্রায় আমরা 20 থেকে 25 মিনিট লাইনে দাঁড়ানোর পরে এই মন্দিরটায় আমরা আসি। এটা এখানকার খুবই বড় একটা গণেশের জাগ্রত মন্দির, আর এখানকার ঠাকুরটা না পুরোপুরি রূপোর ঠাকুর, কিন্তু ভেতরে খুব ভালোভাবে ভিডিও করা অ্যালাউ নয়, সেই জন্য আমি ভিডিওটা করে তোমাদেরকে দেখাতে পারলাম না। মন্দির থেকে বেরোনোর পথে পেলাম চরণামিত্র, আর সাউথের দিকের মন্দিরগুলোতে প্রসাদে এরকম রাইস দেয়, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু। এবার মন্দির থেকে বেরোনোর পথেই দেখলাম চারিপাশে মেলা বসেছে, অনেক কিছু এখানে বিক্রি হচ্ছিল আর বেশ রিজনেবল প্রাইসেও ছিল। কিন্তু আমাদের যেহেতু মেট্রো ধরার ছিল, সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে আসার অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর আমরা এমজি রোড চলে যাই আমাদের রাতের ডিনারটা করতে, তখন অলরেডি অনেকটা রাত। তো ডিনার বলতে আমরা এখানে চিকেন শোয়ারমা নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম চিকেন তাওয়া মশালা, আর তার সাথে দিয়েছিল এখানকার স্পেশাল পরোটা। তো এটা খেয়ে আমরা ডিনারটা কমপ্লিট করি, তারপর মেট্রো ধরে যে যার বাড়ি চলে যায়। এর পরের ভিডিওটা পরের দিনের, মানে 8ই সেপ্টেম্বর। এদিন ছিল আমার হাজব্যান্ডের বার্থডে, আর ওর বার্থডে উপলক্ষে আমি ঘরেই বানাচ্ছিলাম বিরিয়ানি। তার জন্য ফার্স্টেই ওদিকে রাইসটা তৈরি করে রেখেছিলাম, বিরিয়ানির ভাতটা তৈরি করে রেখেছিলাম, আর এদিকে আমি প্রেসার কুকারে মাটন দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য। আমি মাটন বিরিয়ানি বানাচ্ছিলাম, আর তার সাথে মাটনের কারি। আর এদিকে দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম, আর তারই মধ্যে 1 চামচ নুন, 1 চামচ চিনি, 1/2 চামচ কেওড়া জল, তার সাথে মিঠা আতর, সমস্ত কিছুই একবারে মিক্স করে রেখে দেবো, সেই জন্য বাটির মধ্যে একে একে সব দিয়ে দিলাম। এদিকে আবার রান্নাবান্না কমপ্লিট করতে এতই দেরি হয়ে গেছিলো যে পুরো বিরিয়ানি রান্নার প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে বিরিয়ানির লেয়ারিং আমি করে নিয়েছি। অন্যদিকে আমার মাটনটাও তৈরি হয়ে গেছিলো, সেটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিলাম। যেটুকু করতে পেরেছি সেটুকু দিয়েই দুপুরবেলা ওকে খেতে দিলাম। ছিল মাটন বিরিয়ানি, বেগুনি, স্যালাড, আর মিষ্টি এনেছিলাম, সেই মিষ্টিটাই ওকে দিলাম, আর তার সাথে ছিল মাটন। তো সব কিছুই খেতে বেশ ভালো টেস্টি হয়েছিল, বাট বেগুনিটা একদিন আমার একদমই খুব একটা ভালো হয়নি, কারণ নুনটা একটু বেশি পড়ে গেছিলো সেই জন্য, কিন্তু বাদবাকি সমস্ত কিছু খুব টেস্টি হয়েছিল। এদিনকে আর মাঝরাতে কেকটা কাটতে পারিনি, কারণ আমাদের বাড়ি ফিরতেই ঠাকুর দেখে অনেকটা রাত হয়ে গেছিলো বলে, তাই কেকটা যেদিনকে ওর জন্মদিন মানে 8 তারিখই সন্ধ্যাবেলা কেটেছে। আর এই কেকটা আমি নিজে হাতে ঘরে বানিয়েছি, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। এর আগে আমি এরকম কেক কখনোই বানাইনি। আর এদিকে আমি চলে এসেছি ঘরে একটু ডেকোরেশন করতে, আর এই পুরো সেটটা আমি মিশো থেকে কিনেছিলাম, যেখানে একটা হ্যাপি বার্থডে লেখা ছিল, তার সাথে পেছনে ওই যে গোল্ডেন কালারের যে গ্লিটার পেপারগুলো হয়, কি বলে এই নামগুলো আমার ঠিক জানা নেই, তো সেইগুলো ছিল। তো সেই সমস্ত কিছু দিয়ে আমি সাজিয়ে নিয়েছিলাম, আর ও একটু হেল্প করেছিল, যেহেতু এই বছর আর সারপ্রাইজ ব্যাপারটা একেবারেই ছিল না, সন্ধ্যাবেলাতেই কাটা হয়েছে কেকটা, তার জন্য ও তো বেশ একটু হেজিটেট ফিল করছিল যে কি দরকার, এত কিছু করার দরকার নেই, কিন্তু আমি তো করেছি আমার নিজের খুশিতে, তো একটু সাজিয়েছিলাম।
তারপর তো আমার হাজব্যান্ড কেক কাটলো। আর এখানে একটা বেশ মজার ব্যাপার হয়েছিল এটাই যে যতবার ও মোমবাতি ফু দিতে যাচ্ছে মোমবাতিগুলো নিভে আবার কেন জানি না একা একাই জ্বলে উঠছে। দেখো তোমরা এখনই দেখতে পাবে একদিকে নিভছে আর একদিক থেকে জ্বলে যাচ্ছে। তো যাই হোক, তারপরে ও কেক টেক কাটলো। আর মোমবাতিগুলো যেহেতু একটুখানি গলে গলে যাচ্ছিলো তার জন্য আমি একটু তুলে তুলে দিচ্ছিলাম। আর এই যে দেখো আবার জ্বলে গেছে। বোধহয় একটু সামান্য আগুনের ফুলকি মতো ছিল, সেটা থেকেই বারবার ধরে যাচ্ছিলো। গতবার যখন মাঝরাতে কেক কেটেছিলাম তখন দুজনা থাকলেও সেরকম খুব বেশি ফারাক পড়েনি, কিন্তু এইবার মনে ছিল আরও যদি ঘরে আরও অনেকে থাকতো, পরিবারের সবাই বন্ধু বান্ধব, তাহলে বোধহয় আরও একটু বেশি মজা হতো। যাই হোক, এভাবে একটা সুন্দর দিন আমরা কাটালাম। ওর বার্থডেটাও খুব ভালো লাগছে। নেক্সট ডেতে ওর বার্থডেটা কী করে আমরা সেলিব্রেট করলাম সেটারও ভিডিও খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করবো। তার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এন্ড অব দি ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।